সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডালরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তিস্তার পানি ন্যায্য হিস্যার দাবিতে ৪৮ ঘন্টার কর্মসূচি, বিএনপির ১১ স্থানে সমাবেশ। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের, আহত হয়েছে অন্তত ১৭ জন। নওগাঁর রানীনগরের রক্তদহ বিলকে পর্যটনকে ঘোষণা, প্রতিদিনই ভিড় করছে অনেকে। তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত ২ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে টানা ৪৮ ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের ৫ জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১টি স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হচ্ছে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিচ্ছেন। আমাদের এটা প্রাণের দাবি। আমরা চাই যে তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন হোক। ভারতীয় আগ্রাসন, তিস্তা নদীর ভাঙ্গন আর তিস্তা তীরবর্তী মানুষের হলো কান্না। আমরা এর থেকে মুক্তি পেতে চাই। নদী করবে, মাটি দেবে, তিস্তার লোক বাঁচবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে টেলিফোনে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, সমাবেশে নেতারা কি বলছেন? দিনরাত টানা কর্মসূচি রয়েছে, কিভাবে সমন্বয় করা হবে? পাঁচটি জেলায় এবং আজকের আন্দোলন কর্মসূচিতে প্রধান যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে বৃহৎ জনসভা আয়োজিত হয়েছে। কিছুক্ষণ আগে জনসভা শেষ হয়েছে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রেখেছেন এবং তিস্তা বাঁচাও আন্দোলনকে সাথে তিনি একাত্মতা প্রকাশ করেছেন। যদিও এটি বিএনপি সহ সমন্বয় আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল এই কর্মসূচিতে অংশ নিয়ে তাদের নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে এই আন্দোলনকে নিয়ে লড়াই হিসেবে ঘোষণা করেছেন এবং বলেছেন যে লড়াই ছাড়া দাবি দাবা আদায় হয় নাই, তাই ভারতের কাছ থেকে তিস্তার পানি লড়াই করে বাংলাদেশকে আদায় করতে হবে এবং সেই লড়াই অব্যাহত থাকবে। এবং এই কর্মসূচির প্রধান যিনি সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, যিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় শীর্ষ নেতা, তিনি যেমনটি বলেছেন যে এই কর্মসূচি পরবর্তীতে আবারও হবে যতদিন না এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায় হয় ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে। এবং তার নেতৃত্বে মূলত এখানে সমন্বয় করা হচ্ছে, যেখানে ৫টি জেলার সকল বিএনপি শীর্ষ নেতা এবং সাধারণ যারা তিস্তাপাড়ের মানুষ রয়েছেন তারা একত্রিত হয়েছেন এবং তারা রাতে থাকবেন। এখানে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি এখানে তাদের থাকা খাওয়া সার্বিক ব্যবস্থা করা হয়েছে এবং রাতব্যাপী এখানে কর্মসূচির বিভিন্ন অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, চলচ্চিত্র প্রদর্শনী হবে। এভাবেই সারা রাত এখানে আগামীকালকে সকাল 10টায় পদযাত্রা রয়েছে এবং কালকেও কিন্তু আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে, যেখানে সর্বশেষ বক্তব্য রাখবেন এবং তার মাধ্যমেই শেষ হবে এই কর্মসূচি। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। লালমনিরহাট থেকে টেলিফোনে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হক। এবার কুড়িগ্রামের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, কুড়িগ্রামের কর্মসূচিতে কোন কোন নেতা এখন পর্যন্ত যোগ দিয়েছেন সমাবেশে, তারা কি বলছেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন? দোলা যেমনটি বলছিলেন, আজ কুড়িগ্রাম সহ রংপুর জেলার কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা এবং নীলফামারীর 11টি পয়েন্টে শুরু হয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। আজ কুড়িগ্রাম
বুড়িরহাটে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন আলাল। এখানে এই কর্মসূচিকে ঘিরে তিস্তা পাড়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই 48 ঘন্টার কর্মসূচিতে অংশ নিয়েছে। এই কর্মসূচিকে জনগণের মাঝে আরো সম্পৃক্ততা এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকগান, পালাগান, নাটক এবং আলোচনা সভা। আমরা দেখেছি যে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। সবারই একটা দাবি যে তিস্তা বাঁচাও আন্দোলন। আমরা এখন কথা বলবো তিস্তা রক্ষা নদী প্রকল্পের একজন অন্যতম সমন্বয়ক, তিনি বিস্তারিত জানাবেন এই কর্মসূচি ঘিরে জনগণের সম্পৃক্ততা কতটুকু। আচ্ছা বলেন। জি ধন্যবাদ। আমি কুড়িগ্রাম তিস্তা নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। আমাদের এই কুড়িগ্রাম সহ বৃহত্তর রংপুরের 5 জেলায় তিস্তা নদী বিস্তৃত। এই তিস্তা নদীর উত্তরে উজানে ভারত, বিশাল রাষ্ট্র ভারত। এই ভারত বন্যার সময় তাদের সুইচ গেট খুলে দিয়ে সম্পূর্ণ পানিতে আমাদের উত্তরাঞ্চল সহ তিস্তা অঞ্চলের মানুষের সমস্ত ঘর বাড়ি সহ সব বন্যায় প্লাবিত হয়ে সব ভেসে যায় এবং খরার সময় এই শুকনো মৌসুমে তারা আমাদের এই পানি প্রবাহ তিস্তার গেট বন্ধ করে দিয়ে পানি প্রবাহ প্রত্যাহার করে তারা তাদের দেশে নিয়ে যায়, যার ফলে আমাদের এই অঞ্চল গোটা তিস্তা অঞ্চল, তিস্তা অববাহিকার মানুষজন তাদের ফসলাদি সব পুড়ে একদম মরুভূমির শুনছিলেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটির অন্যতম সমন্বয়ক, তিনি জানালেন তাদের কর্মসূচি সম্পর্কে। দোলা, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে সর্বশেষ। সহকর্মী ইউনুস আলী যুক্ত ছিলেন কুড়িগ্রাম থেকে। পরের প্রসঙ্গে যাচ্ছি। ধৈর্যের সীমার মধ্যে জাতীয় নির্বাচন দেয়া না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের সমর্থন বেশি দিন ধরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জন অধিকার পার্টির 7ম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে অংশ নিয়ে তিনি কথা বলেন। মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে জানিয়ে নির্বাচন যত দেরি হবে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে বলেও সতর্ক করেন তিনি। বলেন, দেশের রাজনীতিতে যত দল আসবে সবাইকে স্বাগত জানাবে বিএনপি, তবে ক্ষমতা দখলের লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল বিএনপি দেখতে চায় না। দীর্ঘদিন পর কক্সবাজার জেলা শহরে বৃহৎ পরিসরে সমাবেশ করছে বিএনপি। বিকেলে শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জেলা বিএনপির নেতারা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন দাবি সমাবেশের মাধ্যমে বর্তমান সরকারের কাছে জানানো হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন। এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনে এই কথা বলেন তিনি। একই দিনে সম্মেলনের দ্বিতীয় সেশনে অংশ নেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, জেলা, উপজেলা ও গ্রাম অঞ্চলে যেসব ব্যবসায়ীরা পর্যাপ্ত আয় করেন কিন্তু ট্যাক্স দেন না, সেসব ব্যবসায়ী ও চিকিৎসকদের করের আওতায় আনতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্মেলনে অংশ নিয়ে খাদ্য উপদেষ্টা জানান, রমজানে সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় 50 লাখ পরিবারকে 30 টাকা কেজি দরে 15 কেজি করে চাল দেওয়া হবে। চাল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইনবিএল চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। প্রাইমারি স্কুল ম্যানেজমেন্ট, প্রাইমারি স্কুল টিচাররা, একটা স্কুলের টিচার তার বাড়ি থেকে প্রাইমারি স্কুল অনেক দূরে, ওই যত টাকা পায় তাতে সে যাতায়াত করার বিষয় হয় না। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস। তাদের সাজেশনগুলো, যেটা আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ, তাদের সাজেশনের অর্থনীতি গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব তাদের সেগুলো জানতে, আর তাদের সাথে আরও বেশি যোগাযোগ সরকারের। রোজা আস্তে আস্তে এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষ কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি
করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরো 50 লাখ করে 1 লাখ টন চাল যাবে। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। শুধু তৌহিদি জনতা নয়, যারা মব তৈরি করছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সোমবার কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। গেল 6 মাসে দেশে দুর্নীতি অনেকটা কমলেও সহনীয় পর্যায়ে আসেনি বলে মন্তব্য করেন উপদেষ্টা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানিয়ে তিনি বলেন, এই সুযোগে রোহিঙ্গারা যেন এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম জানান, আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কাউকে ধরে নিয়ে যায়নি। জেলেরা অনেক সময় ভুল করে সীমানা অতিক্রম করলে তখনই ধরনের ঘটনা ঘটে। বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে কোস্টগার্ডের 42 সদস্যের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোমবার এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। শুনানির সময় রূপা শাকিল দম্পতিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের 5 দিনের রিমান্ডের আদেশ দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিভিন্ন মামলায় এই 6 জন আগে থেকেই কারাগারে আছেন। সাবেক মেয়র আতিক ছাড়া অন্য 5 জন হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। এবার কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। বান্দরবানের লামার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি এলাকা থেকে অপহৃত 26 জন রাবার শ্রমিককে 2 দিনেও উদ্ধার করা যায়নি। রোববার বিকেলে মুঠো ফোনে অপহরণকারীরা অপহৃতদের মুক্তিপণ বাবদ জনপ্রতি 50,000 টাকা দাবি করেছে বলে জানা গেছে। অপহৃত শ্রমিকদের সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাঁ এবং বান্দরবান জেলার নাইখংছড়ি উপজেলার বাসিন্দা। লামা থানার ওসি সাদাত হোসেন জানিয়েছেন, 26 জন শ্রমিক উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি অভিযানে নেমেছে। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম দিকে 2 দফায় 10 জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে যৌথ বাহিনীর অভিযানে অপহৃতরা মুক্তি পান। রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সকাল 7টার দিকে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। দুর্ঘটনায় তাদের মেয়ে জুই আক্তার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এছাড়া ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 4টি যানবাহনের সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। সকাল 7:30টার দিকে এক্সপ্রেসওয়ের কামারা খোলা এলাকায় ঢাকামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা রিচা মহাসড়কের ধামরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন অপর এক দম্পতি। রোববার রাতে মানিকগঞ্জ লেন হয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত এক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন পোশাক শ্রমিক দম্পতি বাবুল হোসেন ও শারমিন। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর ঘটনায় মহাসড়কের বাথলি এলাকায় সড়ক দুর্ঘটনায় সুভাষ লোহাকার নামে এক পথচারী প্রাণ হারান।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সোমবার বেলা 11টা থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে তারা। বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনের গেটে তালা ঝুলিয়ে দেয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজের 334টি পদের মধ্যে 173টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্য সেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। নওগাঁর রানীনগরের রক্তদহ বিল এখন পাখিপল্লী ও মৎস্য অভয়াশ্রম হিসেবে পরিচিতি পাচ্ছে। জেলা প্রশাসন সম্প্রতি এই বিলকে পর্যটন কেন্দ্র ঘোষণা দেওয়ার পর ভিড় করছেন অনেকে। পাখির কিচিরমিচির শব্দ আর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে প্রতিদিন ভিড় করেন পর্যটকরা। পাখির অবাধ বিচরণের জন্য গাছে গাছে বসানো হয়েছে মাটির হাঁড়ি। রানীনগর উপজেলার হাতিরপুল সংলগ্ন রক্তবিলে গড়ে উঠেছে নান্দনিক এই পর্যটন স্পট। একসময় পরিত্যক্ত অবস্থায় থাকা এই বিল এখন পাখিপল্লী ও মৎস্য অভয়াশ্রম নামে পরিচিতি পাচ্ছে। এটা একদম পরিত্যক্ত এলাকা ছিল, এখানে এখন সুন্দর মনোরম পরিবেশ হয়েছে। পরিবার সহ সবাই যেন মোবাইল ছাড়া এই বিনোদন পার্কে এসে মোবাইল ছাড়া সুষ্ঠুভাবে উপভোগ করে যেতে পারে। পরিবেশটা খুব সুন্দর, আর সরকারের উদ্যোগের ফলে আরো সুন্দর হয়ে উঠছে। এই রক্তদহ বিলকে কেন্দ্র করে এটা আসলে সত্যি চমৎকার এবং প্রশংসনীয়। এই পর্যটন কেন্দ্র আরো আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমে যাচ্ছে বনভূমি, তো এখানে যেহেতু আমরা একটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছি এবং আরো কিছু আমরা নতুন বনায়ন করেছি এখানে, সুতরাং এখানে বনভূমি যে সংরক্ষণের যে বিষয়টি আর পাখি, মাছ, দেশীয় মাছ, এই সব কিছু সংরক্ষণের বিষয়টি আসলে এখানে চলে আসছে। যারা বেড়াতে আসবেন তারাও প্রকৃতির সাথে এই সান্নিধ্যটা অনেক উপভোগ করবেন বলে আমরা আশা করছি। চলতি বছরের 25 জানুয়ারি রক্তদহ বিলকে পর্যটন কেন্দ্র ঘোষণা করেন জেলা প্রশাসক। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে ডেটল ও হারপিক অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, বইমেলার তো অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে, বেচা বিক্রি কি বেড়েছে কিনা এই নিয়ে প্রকাশকরা কি বলছেন? পাঠকদের সাথে আপনি কথা বলেছেন, তারা কি ধরনের বইয়ের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছেন? দোলা, বেচা বিক্রির কথা যদি আপনাকে বলতে চাই তাহলে সেটা আমরা যতটুকু দেখছি যে এখন পর্যন্ত আসলে বই বিক্রি হচ্ছে। ছুটির দিনগুলোতেই বই বেশি বিক্রি হচ্ছে, কিন্তু ছুটির দিন যখন শেষ হয়ে যাচ্ছে কর্মদিবসগুলোতে মানুষের আনাগোনাও কম, পাঠকদের আনাগোনাও কম এবং বই বিক্রিও কমে যায়। তবে এখন পর্যন্ত আমরা প্রকাশকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা পুরোপুরি সন্তুষ্ট নয়। তবে গত 2 দিন আমরা দেখেছি যে ছুটির দিনগুলোতে, গত শুক্র শনিবারে ছুটির দিনগুলোতে বেশ ভালো বই বিক্রি হয়েছে এবং যারা বিখ্যাত লেখক রয়েছেন, যারা জনপ্রিয় লেখক রয়েছেন এবং জনপ্রিয় প্রকাশনী, এই ধরনের প্রকাশনী এবং লেখকদের বই আসলে খুব বেশি বিক্রি হচ্ছে। তবে আমরা যেগুলো দেখেছি যে নতুন যে লেখকরা রয়েছেন তাদের বই কিছুটা কম বিক্রি হচ্ছে। আর সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত প্রকাশকরা সেভাবে হ্যাপি না। আজকে কিন্তু 113টি নতুন বই বাংলা একাডেমিতে জমা পড়েছে এবং এখন পর্যন্ত 1644টি বই আসলে 1644টি নতুন বই প্রকাশ পেয়েছে। আজ আমরা বিকেল 3টায় মেলার দুয়ার খুলে যায়, আমরা দেখেছি মেলার দুয়ার খোলার পরপরই আসলে পাঠকরা আসতে শুরু করেছেন। তবে সন্ধ্যা নামার পর আসলে পাঠকের। অমর একুশে গ্রন্থমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। বগুড়া, রাজশাহী ও রংপুর অঞ্চলে পরিচালিত নিজেদের পল্লী উন্নয়ন প্রকল্প RDS এর সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
রোববার বগুড়ার একটি হোটেলে প্রকৌশল, বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের 191 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মওলা। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম মাসুদ রহমান। অনুষ্ঠানে জানানো হয়, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প বর্তমানে ব্যাংকের 517টি অপারেটিং ইউনিটের অধীনে দেশের 64 জেলার 34,000-এরও বেশি গ্রামে 18 লাখ সদস্যের জীবন মান উন্নয়নে কাজ করছে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। তিস্তার পানি ন্যায্য হিস্যার দাবিতে 48 ঘন্টার কর্মসূচি বিএনপির, 11 স্থানে সমাবেশ। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আহত হয়েছে অন্তত 17 জন। নওগাঁর রানীনগরের রক্তদাহ বিলকেপ পর্যটন কেন্দ্র ঘোষণা, প্রতিদিনই ভিড় করছেন অনেকে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।